সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনা প্রসঙ্গ রেখেছি বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার অতিথিরা আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজকে আমার সাথে যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক, এবং যুক্ত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আমি দুজনের কাছেই আলোচনা নিয়ে চলে যেতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে প্রসঙ্গ রেখেছি, এবং আমরা যতটা জানি আলোচনাটা আজকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক, সেটা বলা হয় যে বহুমাত্রিক এবং ঐতিহাসিক এবং কৌশলগত। 1971-এর যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, তার পরবর্তী সময়ে ভারতের অবদান এই সম্পর্কের মূল ভিত্তি বলে মানে ধরা হয়। তারপরও বর্তমানে দেখা যায় যে বাণিজ্য, পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা এবং ভূ রাজনীতির মতো বিভিন্ন ক্ষেত্রে দুদেশেরই নিজস্ব স্বার্থ ও চ্যালেঞ্জ রয়েছে, এমনটা বিশ্লেষকরা বলেন। আমি আসলে প্রসঙ্গটি যা রেখেছি সেই প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই। ঠিক বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক কিংবা বিভিন্ন ধরনের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো কোন দিকে যাচ্ছে বা কোন অবস্থায় দাঁড়িয়ে আছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের সহবিজ্ঞ আলোচনা। আমি যদি খুব সংক্ষেপে কথাটা বলি, তাহলে খুব সংবেদনশীল একটা সময় বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক এখন অবস্থান করছে। দীর্ঘদিনের যে অচলায়তন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ভারতের সম্পর্কটা একেবারেই বিচ্ছিন্ন বা ছিন্ন অবস্থায় চলে গেছে। এখন মোটা দাগে বলা যেতে পারে একদম তলানিতে, যার নিচে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এর নিচে গেলে সংঘাত সংঘর্ষ পর্যায়ে চলে যায়, সেরকম একটা পর্যায়ে চলে গেছে। এখন ধরুন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, কূটনীতি, রাজনীতি, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়, সব কিছু একদম আস্তে 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 একটা একটা করে দরজা বন্ধ হয়ে গেছে। এমনকি আমাদের বাংলাদেশি কিছু অসহায় মানুষ যারা চিকিৎসার জন্য ভারতে যেত, তাদের ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সো এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা যদি আমরা লক্ষ্য করি, সে সময় আপনি খেয়াল করবেন যে ভারতের কোনো কূটনৈতিক মিশনে বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে এবং ক্রমাগতভাবে খুবই মানে প্রভোকেটিভ কথাবার্তা রাজনৈতিকভাবে বলতে আমরা দেখেছি। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম স্বাধীনতার পর থেকে আমরা যতবারই দেখেছি, ততবারই একটা জিনিস লক্ষণীয় ছিল যে ভারত স্বপরিণত হয়ে বাংলাদেশের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে খুবই ইতিবাচক ভূমিকা পালন করেছে। আমি উদাহরণস্বরূপ বলি যে দেখুন, 75 সালে যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো, তখন ভারতে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সমর সেন। তিনি খন্দকার মোশতাকের কাছে এসে এইভাবেই বললেন, একদম বিবৃতি আকারে, যে আমরা যতই ব্যথিত হই না কেন, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক আমরা এগিয়ে নিতে চাই। এর পরবর্তী যখনই বিএনপি এসছে, তখনই কিন্তু ভারত স্বপরিণত হয়ে এসে বাংলাদেশের সাথে সম্পর্ক কন্টিনিউ করার ব্যাপারে প্রচণ্ড আগ্রহ দেখিয়েছে। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এইবারই একটা ব্যতিক্রম। 5ই আগস্টে আওয়ামী সরকার পতনের পরে ভারত এরকম কোনো স্বপরিণত আচরণ তো আমরা দেখলামই না, বরং একটা 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 করে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। এবং আপনি জানেন যে ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেখানে বাংলাদেশ থেকে প্রায় $2 বিলিয়ন মতো পণ্য যায় এবং ভারত থেকে $8 বিলিয়নের মতো আসে। এই বাণিজ্য স্থলবন্দরগুলি বন্ধ করে দিল। এমনকি ভারতেতে আমাদের বিভিন্ন গাড়ির যন্ত্রপাতি, খুচরা যন্ত্রপাতি বন্ধ করে দিল। ভারত এক ধরনের চ্যালেঞ্জ নিল। আমি ওই সময় খুব সূক্ষ্মভাবে অনুসরণ করে দেখেছি, যে করেই হোক বাংলাদেশকে একটা শিক্ষা দেবে। কেননা 5ই আগস্টে আওয়ামী সরকারের যে পতন, এটাকে রাজনৈতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে ভারত এটা মেনে নিতে পারেনি। তো সুতরাং সেই রকম একটা পর্যায় থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা গেল যে 2-1টা বিষয় যখন ঘটনা ঘটলো, প্রতিবাদ করলো, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার 7 সিস্টারকে কেন্দ্র করে বঙ্গোপসাগরকে ট্যাগ ইন করে একটা কথা বললেন যে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক বাংলাদেশ। আমি এটা মনে করি না দোষের কিছু কথা, এটা হলো ভৌগোলিক একটা ভূ রাজনৈতিক সত্য। তো তারপরে আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ত্রিবেদী বললেন যে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে
হয়তো এই সম্পর্কটা স্বাভাবিকরণ হবে। তো যাই হোক, একটা রাজনৈতিক সরকার আসলো, বিএনপি সরকার ক্ষমতা আসলো, তারপরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে সম্পর্কটা উন্নয়নের দিকে যাবে বলে আমরা ধারণা করলাম যারা সচেতন মানুষ। দেখুন, ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, গণতান্ত্রিক দেশ, এবং এই এত বড় একটা দেশ আমাদের চারপাশ থেকে আমাদেরকে মানে আমাদের চারপাশে রয়েছে, তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখার কোনো বিকল্প নাই। এখন ভারতের দিক থেকে নেগেটিভ সাইড যেটা, ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, কোনো প্রতিবেশীর সাথে ভারতের সেটাই, যদি ভালো ভারতের সম্পর্ক নাই। সদিচ্ছা না থাকে তাহলে বাংলাদেশ আসলে কতটুকু সদিচ্ছা দেখিয়ে মানে তার লাভ হবে বা সুফল পাবে, এটা তো একটা প্রশ্নের তৈরি করে, তাই প্রশ্ন না? থেকেই যায়। হ্যাঁ, এই প্রশ্নটা আমি এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার ফেরত আসবো। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুরকে এই অংশে একটু যুক্ত করে নিতে চাই, আপনাকে এই অংশে আমি এই জায়গাতেই আটকে দিতে চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে তিক্ততা বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সম্পর্ক দিনকে দিন তিক্ত থেকে আরো তিক্ততর হয়ে উঠছে, তো সেক্ষেত্রে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা সম্পর্ক ছিল, সেটা আলাদা বিষয়, সেই সময়টা সেটা মেনে নেওয়া গেছে, কিন্তু এখন বর্তমান সরকারের পক্ষ থেকে কেউ কোনো রকমের পদক্ষেপ নেওয়া হবে এই তিক্ততা দূর করার জন্য? কিংবা আমরা জানি যে দু একদিন আগে মানে আমাদের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ভারতের এয়ারপোর্টে যাওয়া হয়েছে, সে বিষয়টিও কিন্তু একটা বিষয় রয়েছে, প্রশ্নের সম্মুখীন করছে এই সম্পর্ককে। দ্বিতীয়ত, সীমান্তে প্রতিদিনই আমরা কোনো না কোনো এক অঘটনের ঘটনা ঘটছে, সেখানে স্থানীয় মানুষজনকে রীতিমতো প্রোটেকশন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই তিক্ততা দূর করার জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো এখন কি হতে পারে বলে আপনি মনে করেন? মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ সোনিয়া, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। শামীম ভাই অত্যন্ত দারুণভাবে বিষয়টা অ্যাড্রেস করেছেন। তো আমি পুনরুক্তি না করে আমি শুরু করতে চাই ঠিক এই জায়গা থেকে, যে আমরা রাজনৈতিকভাবে, রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে আমরা যা বলি, আমরা যখনই কোনো দায়িত্বে যাই তখন আমরা ঠিক এইভাবে বলি না। কারণ পলিটিক্সের বক্তব্যের মধ্যে পলিটিক্যাল রেটরিক থাকে, কথার কথা, উপমা, তারপর আমার দর্শক শ্রোতা যারা আছে, আমার কর্মী, এদেরকে একটা উদ্দীপ্ত করার প্রশ্ন থাকে, কে আরও উৎসাহিত করার প্রশ্ন থাকে, এসব থাকে। কিন্তু যখন আমি দায়িত্বের চেয়ার থেকে কথা বলি তখন আমরা একটু ভিন্নভাবে বলি। আপনি দেখবেন এখানে প্রথম যে এটার ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটলো, যে ডক্টর ইউনূস যখন আমরা ডিক্লেয়ার করলাম যে ডক্টর ইউনূস হবেন আমাদের সরকার প্রধান, তখন তিনি প্যারিসের বিমানবন্দরে তিনি বললেন যে ভারত যদি আমাদেরকে অস্থিতিশীল করতে চায় তাহলে তার 7 সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে। আমি এই প্রথম বাংলাদেশের প্রায় 54 বছরে আর যে রাষ্ট্রপ্রধানদের বক্তব্য 75 সাল থেকেই বেশ ভালো বুঝি, কারণ 75 সালে আমি ক্লাস 7-এ পড়ি এবং মোটামুটি রাজনৈতিক আবহে বড় হয়েছে এবং এখানে আলোচনার সমালোচনাগুলি জানতাম। এবং রাজনৈতিক নেতারা কখনোই জিয়াউর রহমান থেকে আরম্ভ করে এ পর্যন্ত কেউ কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এইরকম কথা বলেন নাই। এটা একটি ব্লান্ডার, একটা টোটাল, বাংলা শব্দটা কি হতে পারে, এটা টোটালি একটি ব্লান্ডার করেছেন ডক্টর ইউনূস। একটা বালকিল্যতার পরিচয় দিয়েছেন। হাউ হি গেট নোবেল প্রাইজ ইন পিস, আমি এটা আই কুড নট ইমাজিন যে একটা নোবেল বিজয়ী কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছে এর পূর্ব মুহূর্তে এই কথাটা বলে, তার শপথের পূর্ব মুহূর্তে। এটা কিভাবে বলেন আমি বিশ্বাস করতে পারি না। আমি আপনাকে আরেকটা কথা বলি যে আপনি শামীম ভাই তো অনেক সেনাবাহিনীর লোক, আপনি জানেন যে জিয়াউর রহমান যখন ভারতে গেলেন, নীলম সঞ্জীব রেড্ডি প্রেসিডেন্ট জিয়াকে তার অ্যাপ্রিসিয়েট করে যে বক্তব্য রাখেন, এটা একেবারে ঐতিহাসিক। তারপর প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করার জন্য ভারতে আপনি দেখবেন যে প্রটোকল ভেঙে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার দুজন বিমানবন্দরে চলে আসেন। এটাকে আপনারা কি বলেন, টারমার্কিত বলেন নাকি?
আরমারকে চলে আসেন বিমানের দরজা পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করার জন্য, ইন্দিরা অ্যান্ড নীলাম সঞ্জীব রেড্ডি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এরপরে দেশাই অ্যান্ড আদার্স গল্পটাও আছে। আমি এই জন্য আপনাকে বলি যে ভারতের সাথে আমি মনে করি যে গিয়ার জন্য কেবল রাজনীতি করার জন্য দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এটা একটি পপুলার স্লোগান হতে পারে, বাট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, পিন্ডি না দিল্লি, দিল্লি না পিন্ডি, এটা কোনো স্লোগান হতে পারে না। তো ওয়াশিংটন না ঢাকা এটা স্লোগান দেন, দেখি দেন না কেন? ওয়াশিংটন না ঢাকা, পিন্ডি না ঢাকা, ওটাও স্লোগান দেন, প্রবলেম কি? তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকার, আমি একটা মনে করি যে খুব স্পর্শকাতর একটা সময় যাচ্ছে। এই সময়টাতে বাংলাদেশ সরকারে যারা আছেন তারা অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টি মোকাবেলা করবেন এবং চিরাচরিত যে প্রথা আছে তাদের ভারপ্রাপ্ত হাই কমিশনার তাকে ডেকে প্রতিবাদ করেছেন, ইটস ওয়েল, কিন্তু এটা যেন এরপরে আমি বলবো যে এটা পজিটিভ দিকে যেন যায়। আমাদের তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আর কয়েকটা মন্ত্রণালয়ে আমাদের ডাক্তার জাহিদুর রহমান আমাদের সতীর্থ এই এক টেবিলে বসে বহু তর্ক বিতর্ক করেছে। তারপর তিনি এর সাথে যে আমাদের ডক্টর ইউনূসের সময় ইলেকটোরাল যে কমিশন ছিল আমাদের, এই কমিশনের তিনি সদস্য হয়েছিলেন। এখন সরকারি স্ট্র্যাটেজি বিষয়ে কয়েকটা মন্ত্রণালয়, তথ্য সংস্কৃতি, এই সব মন্ত্রণালয়ে তিনি স্ট্র্যাটেজি বিষয়কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুখপাত্র হিসেবে উপদেশ বিতরণ করেন। তো এইসব মিলিয়ে আমি মনে করি যে ডক্টর জাহিদ তিনিও ধৈর্যের সাথে বিষয়টা বিবেচনা করবেন। সব মিলিয়ে যেন বাংলাদেশ ভারতের সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। আমি ভারতের সদিচ্ছাটা আছে কিনা? মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে পশ্চিমবঙ্গ ইলেকশনের পর, মানে এবারের ইলেকশনটা, এই ইলেকশনটার পরে যখন বিজেপির মানে শুভেন্দু অধিকারী দায়িত্বে আসলেন, তখন সকলেই ভাবছিল যে এই সম্পর্কটা হয়তোবা একটু অন্যরকম হবে বা হয়তোবা এবার একটু ভালো হতে পারে, এমনটা অনেকে ধারণা করছিলেন। তো সেক্ষেত্রে আমরা এর ঠিক 7 দিনের মাথায় তিনি প্রথম এই যে কাঁটাতারের যে বিষয়টা, সেই বর্ডারে কাঁটাতারের সিদ্ধান্ত নিলেন এবং তারপর কিন্তু এই বর্ডার বা সীমান্তে নানা ধরনের প্রতিদিনই দেখা যাচ্ছে যে বিএসএফ এবং বিজিবির মধ্যে তর্ক বিতর্ক চলছে এবং কি ভাষায় চলছে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। তো এই যে বর্ডার বা সীমান্তে যে উত্তেজনা চলছে, এটি প্রশমিত হওয়ার কোনো সুযোগ আপনি দেখছেন কিনা? কারণ ভারতের শেষ সদিচ্ছা আছে কিনা কেন্দ্র থেকে? আমি কি এই পর্বে বলবো? অবশ্যই একটুখানি যোগ করেন, আবার বিরতির পরে শেষ শুনবো। 2011 সালে আমরা ফেলানীর মৃত্যুর পরে আমরা বড়সড় একটা নিরাপত্তা বিষয়ক একটা সেমিনার করলাম। এখানে জেনারেল আইনুদ্দিন, আপনি নিশ্চয়ই জানেন যে জেনারেল আইনুদ্দিন বিএনপি ঘরানার লোক না। জেনারেল আইনুদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী তিনি বিএনপি ঘরানার লোক, জেনারেল মাহবুব, এইরকম বেশ কয়েকজন বিএনপি ঘরানার বাইরের লোককেও নিয়ে এসে আমরা একটা নিরাপত্তা বিষয়ক ভারত বাংলাদেশ সম্পর্ক নিরাপত্তা সংকট, এই শিরোনামে একটা বড় সেমিনার করলাম। যেটা আইনুদ্দিনের বক্তব্যটা প্রণিধানযোগ্য। তিনি বললেন ভারত আমাদের চেয়ে উপরে আছে, মানচিত্রে দেখবে উপরে, সে একটা সুবিধা পাবে যুদ্ধে, কিন্তু বাংলাদেশের যে খাল বিল নদী নালা, বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ, এই বাংলাদেশকে কেউ দখলে রাখতে পারবে না কখনোই। এই ভৌগোলিক পরিবেশ এটার বড় নিরাপত্তা। উনি বলেন যে শুধু একটা বড় নদী পার করতে এক ডিভিশন সৈন্যকে যে সময় লাগবে, ওটাতেই ওই বাংলাদেশে কেউ এসে পদাতিক বাহিনী নিয়ে কেউ বিচরণ করতে পারবে না। বাংলাদেশের যে স্ট্রেংথ আছে, এবং বাংলাদেশের আরেকটা বড় স্ট্রেংথ আছে, বাংলাদেশের ন্যাশনাল মেমোরির মধ্যে একটা স্বাধীনতা যুদ্ধ আছে, ইন্ডিপেন্ডেন্স ওয়ার আছে, এবং আমাদের যে প্রবল যে তারুণ্যের যে প্রবলতা আপনি দেখবেন সর্বশেষ সে বিজেপির সৈন্যদের পাশে একটা জমির আইলকে বেস করে তারা একটা বাংকার করেছে, আর ওর ডান পাশে একটা যুবক বিড়ি ফুঁকছে আর ওর ডান হাতে একটা কাঁচি
ধান কাটার কাছে। ও এইটা বিশ্বাস করে না ওই দিক থেকে আসবে যে গুলি আসবে এবং সে যে উড়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ওটা সে কিছুই মনে করে না। এটার নাম দেশপ্রেম। অবশ্যই আমি এটার নাম দেশপ্রেম, এটার নাম হচ্ছে অপ্রতিরোধ্য একটা জিনিস বাংলাদেশের এই সম্পদ। আলোচনায় তো ফিরে এই জন্য আমি আপনাকে বলছি সোনিয়া, এই জন্য আমি বলছি বাংলাদেশের কোনো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার যে সশস্ত্র বাহিনী আছে, ইটস এনাফ টু প্রটেক্ট বাংলাদেশ। আর আমার যে প্রবল তারুণ্য আছে, এর সাথে যখন এই সেনাবাহিনীর সাথে যখন মার্জ করবে, 1971 সালে পঞ্চম বৃহত্তম এবং সপ্তম এফেক্টিভ আর্মি ছিল পাকিস্তানিদেরকে আমরা হারিয়ে দিয়েছি। সেই পাকিস্তানিদেরকে আমরা হারিয়ে দিয়েছি এবং এই এখন যা দেখছি আসলে 24-এর গণ অভ্যুত্থানের যে বিষয়টি, সেটিও ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা আন্দোলন, এটাও আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে এই আন্দোলনগুলো কতটুকু কাজে লাগলো, একটা বিরতির পর এসে শুনবো, থাকুন সাথে। সাম্প্রতিক নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার, সোনিয়া হক আপনাদের সাথে আছি। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম এবং আলোচনায় ফিরতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালকে দিয়ে এই আলোচনা আবারও শুরু করতে চাই। আপনার কাছে একটি প্রসঙ্গে ছিলাম, সেটা হলো যে বাংলাদেশের সদিচ্ছা থাকলেও ভারতের যদি সদিচ্ছা না থাকে এবং তারা যদি প্রত্যেকটা বন্ধুত্বের দরজা এভাবে বন্ধ করতে থাকে, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে সদিচ্ছা দেখানোর লাভটা কি? আর দ্বিতীয়ত, আওয়ামী লীগ পরবর্তী সময়ে ভারতের সাথে একটা ইন্টারিম ছিল এবং বর্তমানে একটা রাজনৈতিক সরকার রয়েছে, এই সম্পর্কগুলোর যে মানে উষ্ণ হওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে না কেন? আওয়ামী লীগের সাথে তাদের এত ভালো সম্পর্ক ছিল, কিন্তু আর সব সম্পর্কগুলো, মানে এটা তো আসলে কূটনৈতিক সম্পর্কটা তো দেশ টু দেশ হবে, তো সেক্ষেত্রে এটিও রাজনৈতিকরণের অংশ হয়ে গেছে কিনা আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলছে? যে এখানে একটা জিনিস খুবই সুস্পষ্ট, মানে যতদিন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছিল ততদিন পর্যন্ত ভারতের একপক্ষীয় বা একেবারে এককভাবে ভারতীয় স্বার্থ আদায়ের বিষয়টা খুবই মসৃণ ছিল। সুতরাং এখানে যদি ভিন্ন মতের বা অন্য দলের কোনো সরকার এসে থাকে তাহলে তাদের জন্য ডিফিকাল্ট। যেমন পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, ভারতে তো অনেকগুলি কার্ড আছে খেলার জন্য, কখনো পার্বত্য চট্টগ্রাম, কখনো বাণিজ্য, কখনো পানি, কখনো পুশিন ইত্যাদি ইত্যাদি। সো ভারত এই সরকার নির্বাচিত হওয়ার পরে অবজার্ভ করছে যে বাংলাদেশের বর্তমান নবনির্বাচিত সরকারটা ভারতমুখী হয় কিনা, বা ইতিপূর্বে যে সরকারগুলি বাংলাদেশের স্বার্থ যেভাবে বিক্রি করে দিয়েছে, নির্লজ্জের মতো আমি বলবো, স্বাধীনতার পরে কোনো সরকারই কিন্তু বাংলাদেশের স্বার্থকে টেবিল চাপড়ে আদায় করতে পারেনি। সুতরাং তারা অবজার্ভ করছে যে নতুন সরকারের আমরা হাল হকিকত বা তাদের লক্ষণ দেখে তারপরে সিদ্ধান্ত নেব। ইতোমধ্যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, এরপরে চীনের সফর, অলরেডি তাদের ভিতরে একটা সংশয় বা একটা প্রশ্ন বড় ধরনের দাগের সৃষ্টি করেছে। আমি যে বিষয়টা আপনার নলেজে নিয়ে আসতে চাই, যে আনুষ্ঠানিক যদি কোনো বিষয় থাকে সেটা কিন্তু বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ের সম্মেলন, যেটা 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত হয়েছে। এটা নিয়ে গত 14 জুন আমার দেশ পত্রিকায় একটা ভয়ানক তথ্য, একটা রিপোর্ট দিয়েছে, যেখানে আমরা ডিজি বিজিবিকে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া, তারপরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে গোপনে মিটিং করা, এই প্রশ্নগুলো আসছে। কিন্তু আমি এই খবরটা দেখার পরে আমি রীতিমতো মানে আঁতকে উঠি যে এরকম যদি ব্যাপার থাকে, বাংলাদেশের স্বার্থকে এভাবে অবহেলা করে বা বিক্রি করে, তখন আমি উভয় বিজিবি এবং বিএসএফ এর উভয় পক্ষের আমি প্রেস ব্রিফিংটা আমি সংগ্রহ করলাম। লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটা ডিজি লেভেলে মিটিং এর পরে একটা কিন্তু জয়েন্ট প্রেস ব্রিফিং হয়, এবার কিন্তু হয় নাই। তার মানে হচ্ছে অনেক বিষয়ে বিজিবি তাদের সাথে একমত হয়নি। পরে আমি যখন পড়লাম দেখলাম যে বিজিবির পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং আছে 11টা পয়েন্ট ওঠানো হয়েছে। সেখানে নদীর পানি, কুশিয়ারা নদীর পানিতে কি অবিচার করা হচ্ছে, বা ভারত যে অবৈধ পানি প্রত্যাহার করছে, ফেন্সি ডিল, সীমান্ত হত্যা, এমন কোনো বিষয় নাই যেটা তোলা হয়নি। আচ্ছা, আমরা এখান থেকে আমার একটা সেফ ডিডাকশন যে আমার দেশ পত্রিকায় যে তথ্যটা বেরিয়েছে এটা বিভ্রান্তিমূলক এবং এটা অসত্য এবং এটা হলুদ সাংবাদিকতার অংশ, এর বাইরে আমি কিছু ভাবতে পারছি না। তৎক্ষণাৎ, যেহেতু আমি নিরাপত্তা বাহিনীর একজন সাবেক সদস্য, আমি নিজে স্বপ্রণোদিত হয়ে আমি বিজিবি হেডকোয়ার্টারে যোগাযোগ করলাম।
তাহলে তৎক্ষণাৎ তারা বললেন যে এটা যদি হয় তাহলে আপনারা কেন এটার প্রতিবাদ দিচ্ছে না? তখন তারা বললো যে আমরা প্রতিবাদ দিয়েছি, কিন্তু প্রতিবাদটা ছাপানোর পর্যন্ত যে সাংবাদিকতার যে নৈতিকতা সেটাও পর্যন্ত আমার দেশ করেনি। সুতরাং আমি মনে করি এটা বিভ্রান্তিমূলক। এবং এখন আরেকটা বিষয় আছে, গতকালকে যেটা ঘটলো যে আমাদের তথ্য উপদেষ্টা ভারত থেকে ফিরে আসলো, তাহলে আপনি দেখুন যদি এই পর্যায়ে ভারত বুঝতেই পারে যে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে এভাবে অপমানকর ভাবে বের করে দেওয়াটা বা ফেরত পাঠানোটা, যদি উনি নিজে ফেরত চায়, কিন্তু আমি বাংলাদেশ সরকারের তাকে হয়রানি করা হয়েছে তো। বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার আমি সমালোচনা করতে চাই। আমি যেটা কালবেলার একটা রিপোর্টে দেখলাম, তিনি অর্ডিনারি পাসপোর্ট নিয়ে গেছেন এবং তিনি কোনো ভিসা, কোনো সার্ক ভিসা নিয়ে গেছেন। সরকারের দায়িত্বপূর্ণ এরকম একটা জায়গা থেকে নিয়ে এতদিনে কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সংগ্রহ করেন নাই বা কেন ভিসা অ্যাপ্লাই করেন নাই? এবং ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার আছেন উনি কি করেছেন? ওনাকে দায়বদ্ধতা আনতে হবে অবশ্যই। তাহলে কথা আমি জাস্ট একটা জিনিস শেষ করে দেই, যে যদি তারা জানতেই পারে, এবং আমি জানি আজকে ভারপ্রাপ্ত হাই কমিশনার ভারতেরকে বাংলাদেশে তলব করা হয়েছে, এখানে খুবই শক্তভাবে ব্যাপারটা ধরতে হবে। যদি তারা বুঝেই থাকে যে বাংলাদেশ সরকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এভাবে অপমান করার তো কোনো মানে হয় না। এটা সম্পর্ক উন্নতির কোনো লক্ষণ আপনি মনে করেন? সো এই পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ঘটনা আমরা দেখছি না যেটা ইতিবাচক সম্পর্কের দিকে টার্ন করতে পারে। এক্স্যাক্টলি, এটাই বলছিলাম আসলে। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে যুক্ত করি। সেটি হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, মানে ভারত মনে করে যে বাংলাদেশের উপর যে কোনোভাবে আধিপত্যটা ধরে রাখা যায়। এই আধিপত্যের বিরুদ্ধে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সোচ্চার ছিলেন, বেগম খালেদা জিয়া সোচ্চার ছিলেন, এবং এখনো আমরা দেখি যে বর্তমান সরকার প্রধানও কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার আছেন। তো সেক্ষেত্রে আসলে যখন সম্পর্কগুলো এরকম হয় যে না ঠিক আছে, মেনে নেয়ার যে বিষয়টি সেটি তো আসলে এই সরকারও করবে না, যেটি আওয়ামী লীগ সরকার করেছিল সবকিছু মেনে নেওয়ার সম্পর্ক ক্ষেত্রে। এখন তাহলে কি হবে? আমি আপনাকে বলি, ভারত যে কয়টা কার্ড খেলেছে, এই কয়টা কার্ড তার বিপক্ষে গিয়েছে। ভারত বলেছে যে গরু দিব না, বাংলাদেশ গরুদের সঙ্গে সম্পূর্ণ হয়ে গেছে। ভারত বলছে পেঁয়াজ দিব না, আমরা ভারত থেকে পেঁয়াজ না আনলে চলে। এবং ওখানে আপনি দেখছেন যে গরুর যে খামারি যারা আছে, হিন্দু, গরিব হিন্দুরা, এরা চিৎকার করে কান্না করেছে যে আমরা এই গরু বেচতে পারছি না। এবং তারা এটাও বলেছে যে গরু এরা আমাদেরকে বেচতে দিচ্ছে না, কম দামে নিয়ে অন্য দেশে এক্সপোর্ট করবে বিজেপির লোকজন। একটা আপনি পেঁয়াজকে নিয়ে দেখছেন যে কৃষকরা রাস্তায় পেঁয়াজ ফেলে দিতে, ইন্ডিয়ার কৃষকদের। তো এই জন্য আমি আপনাকে বলি, ভারত যে কয়টা কার্ড এখানে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে, এই কয়টা কার্ডই তার বিপক্ষে গিয়েছে। আপনি দেখেন বাংলাদেশকে এত দুর্বল মনে করলে, 1965-এ বাংলাদেশের তখন সিলেট ক্যান্টনমেন্ট নাই, কুমিল্লা ক্যান্টনমেন্ট নাই, এগুলো নাই। বাংলাদেশ প্রায় একবারে উন্মুক্ত বর্ডার। ইন্ডিয়া ইস্টার্ন ফ্রন্টে কিছু করতে পারছে, নিশ্চয়ই তার হিসাব ছিল, তো সেই হিসাবে যায় নাই। বরঞ্চ ওয়েস্টার্ন ফ্রন্টে বাঙালি যে অফিসাররা ছিল, সৈন্যরা ছিল, বেঙ্গল রেজিমেন্ট, ওদের হাতে মার খেয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলি যে বাংলাদেশকে আমার মনে হয় যে আওয়ামী লীগের সময় যে জুজু ভয়টা দেখানো হয়েছে আমাদেরকে, এই ইন্ডিয়ার সাথে বিরুদ্ধে গেলেই আমাদেরকে 10 মিনিটে ইন্ডিয়া নাকি দখল করে নেবে। শেখ হাসিনা একটা আছে, কি বলে, আলোচনা আছে মাঠে, যে উনি সেনাবাহিনীর লোকজনকে জিজ্ঞেস করছেন ইন্ডিয়া যদি ইচ্ছা করে আমাদেরকে ভারত কয় ঘন্টায় দখল করতে পারবে, বলছে 2-2.5 ঘন্টা। এটা তো শুভেন্দু অধিকারীও বলেন। তো বলে শুনে আমি বলছি ভাষা। আসুদ যশুর তো পারতে পারবে না। তো আমি আপনাকে বলছি যে বাংলাদেশের মানুষের মেমোরিতে একটা ইন্ডিপেন্ডেন্স ওয়ার আছে, স্বাধীনতা যুদ্ধটা বাংলাদেশের মানুষের মেমোরিতে আছে। আর সীমান্তে আপনি দেখছেন মানুষের, ইন্ডিয়ার একটা বিএসএফ এর সাথে গ্রামবাসী দেখান তো একটা ঘটনায় আছে কোন গ্রামবাসী, বাট বাংলাদেশের বিজেপির সাথে এই জনগণ আছে। আপনি এই যে পাদুয়াতে যে ঘটনাটা হলো, রৌমারী পাদুয়াতে, স্থানীয় জনগণ, এখানে কি কে এই যে বাংলাদেশের তখন বিডিআর
বিডিআর এর বিজয়ের মূলে কারা? বিডিআর এর বিজয়ের মূলে হচ্ছে গ্রামবাসী। স্থানীয় গ্রামবাসী জনগণ। সে গিয়ে বারবার সে গিয়ে স্থানীয় ওকে জনগণ, বিভ্রান্ত আমরা করে দেখি ওকে যে খবর দিচ্ছে। তিস্তা প্রকল্প নিয়েও যখন আন্দোলন চলছিল তখন সেখানে স্থানীয় জনগণ যুক্ত তো হয়েছে, এই জন্য আমি এখনো আপনাকে বর্ডার বা বলছি, সীমান্তে স্থানীয় আমি একটা জনগণ বলছি, যুক্ত হয়। আমি তারেক রহমানের ফিরে আসি। গভর্নমেন্টের হ্যাঁ। একটা লাভ হচ্ছে যেটা উনি বাংলাদেশের জনগণকে জনগণকে তিনি আমলে নেবেন এবং বাংলাদেশের জনগণকে আমলে নিয়ে ভারতকে বলবেন, তুমি আমার সাথে যে সম্পর্কটা মেনটেন করতে চাও এই সম্পর্কটার ভিত্তি হবে ন্যায্যতা এবং সমতা। অসংখ্য Just ধন্যবাদ দুটো এই শব্দ। অংশের জন্য। মোশাররফ আহমেদ ঠাকুর একটা ছোট্ট বিরতি নিয়ে এসে শুনবো বাকিটা, সঙ্গে থাকুন, ফিরছি এখনই। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমরা কথা বলছিলাম, কোন দিকে যাচ্ছে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে মতামত দিচ্ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং মোশাররফ আহমেদ ঠাকুর। আমি আলোচনায় ফিরে যেতে চাই এবং ফিরে যাওয়ার সাথে যে প্রশ্নটি যুক্ত করতে চাই সেটি হলো যে এই যে বর্তমান যে সম্পর্ক কিংবা বর্তমান সম্পর্কের যে অবস্থা, সেটি আমাদের বিভিন্ন চুক্তি, বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল। গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটি নবায়নের একটি সময় রয়েছে, মানে এটি হয়তো বা নভেম্বর ডিসেম্বরের দিকে আবার কার্যকর করতে হবে। তো সেক্ষেত্রে সেই চুক্তিগুলোতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আপনার কাছে জানতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জি, আপনাকে ধন্যবাদ আবারও। এটাতে এখন যে অচলায়তন চলছে সেখানে সামনের এই চুক্তি, গঙ্গা চুক্তি নবায়ন হচ্ছে ডিসেম্বর। তিস্তা মহাপরিকল্পনা ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে সংবেদনশীল অবস্থায় দাঁড়াতে এগোতে হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কারোর জন্য অপেক্ষা করব না। সামনে মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, চীন অত্যন্ত আগ্রহী। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু বিষয় আছে, কারণ একটা জিনিসে খুব আপনি নিশ্চিত থাকেন, যেদিন চুক্তি স্বাক্ষর হবে তিস্তা কেন্দ্র করে ভারতের সাথে, সেটি হবে বাংলাদেশের সাথে ভারতের একেবারে মধুরতম দিন। সেদিন কি কখনো আসবে? এই দিনটা আসবে বলে আমি মনে করি না, আমি ধারণা করি না। এখন আসেন, হ্যাঁ, আমরা দেশে এবং দেশের বাইরে, আমি রংপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ এবং তিস্তাপাড়ের মানুষ, আমরা কিন্তু একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ঢাকার একটা শোষণ এবং বঞ্চনা কাজ করছে রংপুর বিভাগে। রংপুর বিভাগে এই বাজেটে 1 টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়নি। ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস পেয়েছে, দ্বিতীয় যমুনা সেতু হচ্ছে, তৃতীয় মেঘনা সেতু হচ্ছে, কিন্তু যখন তিস্তা প্রসঙ্গ আসে তখন একবার বালিশ ভারতের দিকে, একবার চায়নার দিকে পাচার করা হয়। এখন তিস্তা প্রজেক্ট করতে এখানে 2 কোটি মানুষের বাস, 2 কোটি মানুষ এটার উপরে জীবন জীবিকা নির্বাহ করে চলছেন। সেখানে মাত্র 11,000 কোটি টাকা দরকার, সেটা সরকার দিতে আগ্রহী নয়। শুধুমাত্র রাজনৈতিক ঘোষণার উপরে গত 54 বছর ধরে পার করা হয়েছে। এবং আপনি দেখুন 3,000 কোটি টাকা, এবারও উন্নয়ন বৈষম্য শুরু হয়ে গেছে। যত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর বিভাগে আটকে যাচ্ছে। আমরা হঠাৎ করে শুনতে পেলাম যে সেখানে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে, সেখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে। আজকে যে কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, তারপরে যদি একমাত্র বিমানবন্দর কার্যকরী হওয়া উচিত আন্তর্জাতিক, সেটা লালমনিরহাট বিমানবন্দর। এখানে সেই ব্রিটিশ আমলে একটা বিশাল একটা রানওয়ে আছে, 600 মিটার, আর 300 মিটার যোগ করলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর করা যায়। লালমনিরহাট বিমানবন্দর থেকে চীন, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার সবচেয়ে কম দূরত্বে। তাহলে এখন দেখা যাচ্ছে যে লালমনিরহাট বিমানবন্দরের কোনো নাম নাই, হঠাৎ করে বগুড়ার প্রশ্ন আসছে। যদি একমাত্র 4 লেনের রাস্তা হওয়া উচিত, সেটা হওয়া উচিত বুড়িমারি এবং রংপুর। আমরা দেখলাম যে সেই রেল লাইনও হচ্ছে বগুড়ায়, 4 লেন হচ্ছে গিয়ে বগুড়ায় কোনো একটা জায়গায়। এমনকি এই যে যমুনা যে কানেক্টিং রেল সেতু হচ্ছে, এটা কমিয়ে এনে বগুড়ার কাছ দিয়ে, এবং খুবই মজার ব্যাপার, এটা আবার গাবতলীকেও টাচ করে যাচ্ছে। সুতরাং এখন মহানগরী, সিটি কর্পোরেশন, বিমানবন্দর, বিমান বাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র, মানে হোয়াট নট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আওয়ামী লীগের সময় গোপালগঞ্জ এবং বিএনপির সময় বগুড়া। এখন আপনি বাজেটে বাণিজ্য মন্ত্রী একটি বক্র হাসি দিয়ে বললেন নর্থ বেঙ্গলের জন্য 3,000 কোটি টাকা দেওয়া হচ্ছে।
শস্য বা এই জাতীয় একটা Agriculture-এর উন্নয়নের জন্য। জন্য। আমরা ভয় পাচ্ছি যে নর্থ বেঙ্গলে তো বগুড়াও আছে, এটা কারণ বগুড়ায় এ পর্যন্ত রংপুরে গ্যাস পর্যন্ত যায়নি। আপনি খেয়াল করেছেন? তাহলে স্বাধীনতার পরে রংপুরে আমরা একজন রাষ্ট্রপ্রধান পেয়েছিলাম জেনারেল এরশাদ। উনি যখন ক্ষমতা থেকে যান তারপরে উনি জনপ্রিয় হলেন। অল্প কিছুদিনের জন্য, ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে রংপুর শহরে কয়টা সোডিয়াম বাতি জানিয়েছিলেন। তাহলে কথা হচ্ছে যে আপনারা কেন তিস্তার ব্যাপারে ক্ষিপ্ত হয়ে ওঠেন না? আজকে আপনি ঘোষণা দেন যে ঠিক আছে পরীক্ষা নিরীক্ষা শেষ হবে, এবং আমি আপনাকে আজকে এই সেটে বলে যাচ্ছি পদ্মা ব্যারেজ যেটা নিজস্ব অর্থায়নে করার ঘোষণা হয়েছে, এটি বাংলাদেশের জন্য গলার ফাঁস হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এখানে থামাতে হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালকে সময় স্বল্পতার কারণে। মোশাররফ আহমেদ ঠাকুর, অনেকগুলো প্রসঙ্গ এসেছে, আমি কোনো প্রশ্ন করতে চাই না, আপনি যদি বলতেন একটার পর একটা। না, ধন্যবাদ। আমি আপনাকে বলি যে তিস্তা পানি চুক্তি অবশ্যই আমরা চাই, এবং আপনি জানেন যে বিএনপি জাগো বাহে তিস্তা বাঁচাই এ নিয়ে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছে, এবং বিএনপি এটা চায়, সিরিয়াসলি চায় জাগো বাহে তিস্তা বাঁচাই। তো এইটা সাথে তো কেউ দ্বিমত করার তো কিছু নাই। যে আমি মনে করি যে আমাদের রংপুর বিভাগ, হ্যাঁ রংপুর বিভাগ আওয়ামী লীগের সময় শেখ হাসিনার শ্বশুর বাড়ি রংপুর, কিন্তু কেন যে গোপালগঞ্জ পেল, কেন যে পীরগঞ্জ পেল না, এটা তো রিয়েলি একটা মানে গবেষণার বিষয়। রংপুর বিভাগ কি আসলে সব সরকারের আমলে অবহেলিত থাকবে কিনা সেই বিষয়টা যে সেই ক্ষেত্রে এবং রংপুর বিভাগের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি দিনাজপুর, ওটাও পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী দেখলাম যে রংপুর গেলেন, যে বললেন এই নানার বাড়ি আসছি, খেতে দিবা না, ভাত খেতে দিবা না। তো যাই আমার মনে হয় যে রংপুর বিভাগের প্রতি নিশ্চয়ই উন্নয়ন বঞ্চনা হবে না। আমি ভাইয়ের সাথে একমত, রংপুর বিভাগ যেন উন্নয়ন বঞ্চিত না হয়, এটার সাথে আমি একমত। কারণ এখানে ওই যে এলাকার পুরো এলাকার মানুষরাই হচ্ছে রিয়েলি একবার সহজ সরল মানুষদের এলাকা হচ্ছে প্রথম। সরল বলে কি আমাদেরকে বারবার প্রতারিত করা হবে? প্রতারিত তো নাই, প্রশ্নই আসে না, কেন হবে প্রতারিত? গেল এক। দুই নম্বর হচ্ছে আমি আপনাকে বলি যে আমাদের যে গঙ্গা পানি চুক্তি, এটা ডিসেম্বরে, এই সময় একটা জাতীয় ঐক্য লাগবে। আমি মনে করি যারা পানি রাজনীতিরা বুঝেন, এদেরকে নিয়ে সরকার এখনই আলোচনা শুরু করা উচিত। খুব অল্প সময় আছে, এটা একবার দরজায় কড়া নাড়ছে আমাদের। তো এই জন্য আমি মনে করি যে এটা হওয়া উচিত। তো আর যেগুলো আছে আমি মনে করি যে গভর্নমেন্টের মধ্যে যে আপনি আজকে তো পুরো সময়টাই ইন্ডিয়ার সম্পর্ক কাটালেন, বন্দি প্রত্যর্পণ চুক্তিও কিন্তু আছে এর মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়ার আমি এটা নিয়ে আসলে অনেক বিস্তারিত আলোচনা বন্দি করতে। প্রত্যর্পণ চুক্তি আছে। এবং সবচেয়ে আরেকটা খবর আমরা মিস করে গেছি আজকে, যে আমাদের গুড পুলিশ কিভাবে ডাকাত হয়ে উঠলেন, এই যে বেনজির ইতিমধ্যে না, এটা নিয়ে আমরা গতকালই আলোচনা করেছি। দুবাই অ্যারেস্ট হয়েছেন, এবং বেনজিরের আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু এটা একটা এক্সট্রাডিশন যে চুক্তি, ওটা নাই, বহিঃসমর্পণ চুক্তিটা নাই। কিন্তু ভারতের সাথে তো আছে। আমার মনে হয় যে ভারতের সাথে আছে, ভারতের সাথে তো আছে, ভারতের সাথে আছে। যেহেতু আজকে ভারতের সাথে সম্পর্কটা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে ভারতে যে এই চুক্তিটা আছে বন্দি প্রত্যর্পণ, কি সমস্যা কি? হ্যাঁ, তো সেটা কি হবে? মানে সেটা বন্দি প্রত্যর্পণ, আমি আপনাকে বলি যে বন্দি প্রত্যর্পণ আপনি হাসিনাকে মিন করছেন তো, শেখ হাসিনাকে মিন করতে চান তো? শেখ হাসিনারটা এটা আলাদা একটা বিষয়। শেখ হাসিনা, দালাই লামা, এগুলো ইন্ডিয়ার আলাদা বিষয়। তো এটা বাস্তববাদী হওয়া উচিত। শেখ হাসিনাকে ইন্ডিয়া যদি দেয়, তাকে পৃথিবীর শুধু শেখ হাসিনা না, ভারতের অন্যান্য বন্ধুরা, হাদির হত্যাকারীও কিন্তু এখন ওখানে আটক ছিল, তাদেরকে ফেরত আনা যাবে কিনা অনেক বড় বিষয়, আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো ধন্যবাদ আপনাকে, আর দর্শকে যারা ছিলেন এতক্ষণ সঙ্গে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দেশ সাম্প্রতিক।